আমি ডক্টর সুজয় কুমার মণ্ডল লোকসংস্কৃতি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অধ্যাপনা করছি। লোকসংস্কৃতির যে পাঠ্যক্রম সেক্ষেত্রে কোর্স নাম্বার 14-এর ইউনিট 1 এবং ইউনিট 2 এখানে লোকসংস্কৃতি বিজ্ঞানের একটি বিশেষ শাখা বা লোকসংস্কৃতির একটি বিশেষ দিক যেটাকে বলা হচ্ছে যে তুলনামূলক লোকসংস্কৃতি বা কম্পারেটিভ ফোকলোর। কম্পারেটিভ ফোকলোর এই শাখা লোকসংস্কৃতির বিশেষ দিককে নিয়ে চর্চা করে। পৃথিবীর বিভিন্ন দেশে কম্পারেটিভ ফোকলোর নিয়ে চর্চা হয়। আমরা যেমন দেখি কম্পারেটিভ রিলিজিয়ান, কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক ধর্মচর্চা, তুলনামূলক সাহিত্য চর্চা, ঠিক তুলনামূলক লোকসংস্কৃতি চর্চা। আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে শুধুমাত্র কম্পারেটিভ ফোকলোর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করার সুযোগ রয়েছে, এই বিষয়ে গবেষণা করার সুযোগ রয়েছে। আমাদের মতো দেশে এর আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা কেন। যেখানে বহু ভাষা, বহু জাতি, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে লোকসংস্কৃতির বিভিন্ন ধরন আমরা দেখতে পাই, সেক্ষেত্রে এই ধরনের চর্চা করা খুব জরুরি। কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা মিল বা তফাৎ এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু তুলনামূলক চর্চা করাটা খুব জরুরি। কম্পেয়ার বা তুলনামূলকতার প্রেক্ষিতে তুলনামূলক লোকসংস্কৃতির বিকাশ এবং সেখানে গুরুত্বপূর্ণ যে পদ্ধতি সেটা হচ্ছে কম্পারেটিভ মেথড। ইউনিট 1-এ আমাদের রয়েছে যে তুলনামূলক লোকসংস্কৃতি কী। তুলনামূলক লোকসংস্কৃতি এমন একটি বিষয় যা দুই বা ততোধিক সাংস্কৃতিক ধারার মধ্যে তুল্যমূল্য বিচার করে সম্পর্ক নির্ণয় করা। সেক্ষেত্রে আরও দুটো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে কালগত দিক, আর একটা হচ্ছে পরিসরগত দিক, অর্থাৎ সিনক্রোনিক অ্যাপ্রোচ এবং ডায়াক্রনিক অ্যাপ্রোচ। অর্থাৎ লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানের মধ্যে যদি তুলনা করতে হয়, সেই তুলনা করার ক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট সময়কালের পরিপ্রেক্ষিতে আমরা যদি তুলনা করি এবং সেই তুলনাটা হবে সিনক্রোনিক অ্যানালিসিস। যদি বিভিন্ন সময়কে কেন্দ্র করে আমরা তুলনা করি তখন সেটা কিন্তু ডায়াক্রনিক অ্যানালিসিস। সুতরাং কম্পারেটিভ স্টাডি করার ক্ষেত্রে কালগত দিকটাকে ঠিক করে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা দিক হচ্ছে পরিসরগত। যদি আমরা এই একই উপাদানের মধ্যে তুলনা করি তাহলে মাইক্রো অ্যাসপেক্ট হবে। যদি একাধিক উপাদানের মধ্যে তুলনা করি তাহলে ম্যাক্রো অ্যাসপেক্ট হবে। এটা আবার আপেক্ষিক। অঞ্চল ভিন্ন হয়ে গেলে আবার ম্যাক্রো হয়ে যায়। একই উপাদান হলেও বিভিন্ন যদি অঞ্চল হয় তখন ম্যাক্রো হয়ে যাবে। আর একই উপাদানের
মধ্যে যদি একই অঞ্চলের মধ্যে হয় তখন আমরা মাইক্রো দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। অর্থাৎ মাইক্রো অ্যাসপেক্টে অথবা ম্যাক্রো অ্যাসপেক্টে অথবা সিনক্রনিক বা ডায়াক্রনিক কোন পরিপ্রেক্ষিতে লোক সংস্কৃতির দুই বা ততোধিক উপাদানের মধ্যে আমরা তুলনা করতে পারি। তুলনা করার ক্ষেত্রে কিন্তু আর একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, শুধু ভিন্ন ভিন্ন উপাদানের মধ্যেই তুলনা করা যাবে তা কিন্তু নয়। এক্ষেত্রে দুটো বিষয়, একই উপাদানের বিভিন্ন স্তরের মধ্যে আমরা তুলনা করতে পারি অথবা ভিন্ন ভিন্ন উপাদানের মধ্যে তুলনা করতে পারি, এবং এই তুলনা করে আমাদের যাদের মধ্যে তুলনা করছি সেই উপাদানের মধ্যে সম্পর্ক নিরূপণ করাটা হচ্ছে তুলনামূলক লোকসংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক। তো তুলনামূলক লোকসংস্কৃতি চর্চা একটি গুরুত্বপূর্ণ দিক এবং ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় আমরা জানতে পারি, যেগুলোকে আমরা তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার উদ্দেশ্য হিসেবে দেখতে পারি। আমরা লোকসংস্কৃতির উপাদানের উৎস নির্ণয় করতে পারি, আমরা লোকসংস্কৃতির উপাদানের একটি উপাদানের উপরে অন্য উপাদানের কি প্রভাব বা পারস্পরিক প্রভাব এবং প্রভাবজনিত যে রূপ সেটাকে আমরা দেখতে পারি। আমরা লোকসংস্কৃতির উপাদানের এই তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা বিশ্বজনীনতা খুঁজে বার করতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যে একই ধরনের উপাদান পৃথিবীব্যাপী প্রচলিত, হয়তো কিছুটা তফাৎ আছে। এই যে একই উপাদান বিভিন্ন অঞ্চলে প্রচলিত, এইটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা লোকসংস্কৃতির উপাদানের ইউনিভার্সালাইজেশন, বিশ্বজনীনতার যে রূপ সেটাকে আমরা খুঁজে পেতে পারি। আমরা বিভিন্ন পাঠান্তর খুঁজে বার করতে পারি, বিশেষ করে লোকসাহিত্যের ক্ষেত্রে, লোককথার ক্ষেত্রে, ধাঁধার ক্ষেত্রে, প্রবাদের ক্ষেত্রে আমরা পাঠান্তরগুলোকে খুঁজে বার করতে পারি। আমরা এই তুলনামূলক লোকসংস্কৃতির মাধ্যমে আমরা লোকসংস্কৃতির উপাদানের পরিভ্রমণের রূপরেখা নির্ণয় করতে পারি। কিভাবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কোনো একটি উপাদান মাইগ্রেট করেছে, সেখানে গিয়ে নতুন রূপ ধারণ করেছে, বা সাংস্কৃতিক বিমিশ্রণ ঘটছে, বা লোকসংস্কৃতির উপাদানের অঞ্চলভেদে কী স্বাতন্ত্র্য রয়েছে, গোষ্ঠীভেদে কী স্বাতন্ত্র্য রয়েছে, এরকম নানাবিধ বিষয় আমরা তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার মাধ্যমে কিন্তু আমরা খুঁজে বার করতে পারি। আমরা আদিরূপও যেমন খুঁজে বার করতে পারি, যাকে আমরা বলছি আর্কিটাইপ। আমরা নতুন রূপ বা নবীনতম রূপ বা ঐকোটাইপ, সেগুলো কিন্তু তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরতে পারি। সেজন্য পৃথিবীব্যাপী কম্পারেটিভ ফোকলোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই তুলনামূলক লোকসংস্কৃতির সাহায্যে আমরা লোকসংস্কৃতির উপাদানকে আমরা যেভাবে চর্চা করতে পারি তার পরিপ্রেক্ষিতে বৈশিষ্ট্যগুলোকে আমরা নির্ধারণ করতে পারি। যেমন লোকসংস্কৃতি, তুলনামূলক লোকসংস্কৃতির উপাদানের আদি উৎস, বিবর্তনের রূপরেখা, পরিভ্রমণের রূপরেখা, এগুলোকে যেমন দেখে, এবং এইগুলোই হচ্ছে তুলনামূলক লোকসংস্কৃতির একটি বৈশিষ্ট্যের দিক। অর্থাৎ চর্চার মাধ্যমে আমরা লোকসংস্কৃতির উপাদানের বিভিন্ন যে উৎসগত এবং বিবর্তনগত যে রূপ সেগুলোকে আমরা তুলে ধরতে পারি। তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন তত্ত্ব পদ্ধতিকে প্রয়োগ করে তুলনামূলক লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। তুলনামূলক লোকসংস্কৃতির মাধ্যমে আমরা গোষ্ঠীভেদে, অঞ্চলভেদে লোকসংস্কৃতির উপাদানের উপর কী প্রভাব পড়েছে, পারস্পরিক প্রভাব, সেটাকেও আমরা দেখতে পারি। তুলনামূলক লোকসংস্কৃতির মাধ্যমে আমরা লোকসংস্কৃতির উপাদানের যে কার্যকরী দিক, তার যে গঠন কাঠামোগত দিক, এগুলোও আমরা কিন্তু তুলে ধরতে পারি। তুলনামূলক লোকসংস্কৃতির যে শাখা,
তার পদ্ধতিগত দিকটা অত্যন্ত নমনীয় এবং মিশ্র। অর্থাৎ লোকসংস্কৃতির চর্চা করার ক্ষেত্রে তুলনামূলক লোকসংস্কৃতি অভ্যন্তরে তুলনামূলক পদ্ধতি এর নমনীয়তা অনেক বেশি। আমরা বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ধারণা এবং নানা বিষয়কে আমরা কিন্তু তুলনামূলক লোকসংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং তুলনামূলক লোকসংস্কৃতির যে ব্যাপকতা সেটা আমরা বিভিন্নভাবে লক্ষ্য করি।